gaining or losing electrons, which is what creates chemical bond. Chemical bond এর জন্য অ্যাটমকে কি করতে হয়, আইদার সে হচ্ছে ইলেকট্রন শেয়ার করে, গেইন করে অথবা লুজ করে। তিনটা ঘটনা ঘটছে, সে ইলেকট্রন দিয়ে দিচ্ছে অথবা ইলেকট্রন নিয়ে নিচ্ছে অথবা ইলেকট্রন শেয়ার করছে, এবং এই তিনটা ঘটনার মধ্যে বন্ডিং ক্রিয়েট হয়। আর যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি। ওকে, সো এখন আমরা এখানে দেখি বেসিক্যালি তিন টাইপ অফ মেজর ইলেকট্রন কেমিক্যাল বন্ড হয়, সেটা হচ্ছে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড এন্ড মেটালিক বন্ড। এছাড়া আপনারা যে হাইড্রোজেন বন্ডের কথা বলেন, তারপর আর কি কি জানি ছিল, হাইড্রোজেন বন্ড বলেন, তারপর হচ্ছে উইক ফোর্স, উইক একটা বন্ডের নাম ছিল ভ্যান ডার ওয়ালস, রাইট, ভ্যান ডার ওয়ালস। এগুলো হচ্ছে মলিকিউলার বন্ডিং এর মধ্যে হয়, কেমিক্যাল বন্ড না কিন্তু এগুলো। They are not chemically bonded, they are molecular bond. Okay, এখন আসি আমরা আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড আর মেটালিক বন্ডের প্রপার্টিজ গুলো একটু দেখব। আচ্ছা, প্রত্যেকটা যে বন্ড ফিল আপ হচ্ছে এইটার পিছনে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। কি ইলেকট্রোনেগেটিভিটি? ইলেকট্রোনেগেটিভিটি যদি হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটির সাথে আরেকটা কথা আসে, ইলেকট্রোপজিটিভিটি, তাই না? যে কম ইলেকট্রোনেগেটিভ সে বেশি ইলেকট্রোপজিটিভ, রাইট? আচ্ছা, আরেকটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি এন্ড আয়োনাইজেশন এনার্জি। এখানেই থাকবে, ওখানেই লেখা আছে, আমি আইই দিয়ে দিলাম। ওকে, আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে মিলটা হচ্ছে এনার্জি অথবা ক্যাপাসিটি, ঠিক আছে? তাহলে এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ ওয়ান ভ্যালেন্স ইলেকট্রন, একটা ভ্যালেন্স ইলেকট্রনকে রিমুভ করতে যেই পরিমাণ এনার্জি লাগবে সেটাকে আমরা কি বলবো? আর ইলেকট্রোনেগেটিভিটি এটা হচ্ছে একটা মানে যতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে আপনি যদি কোনো একটা অ্যাটম স্টিল করতে পারে, ঠিক আছে, এখানে দেখেন একটা ওয়ার্ড আছে স্টিল, তার মানে সে নিয়ে নেওয়ার ক্ষমতাই হচ্ছে তার ইলেকট্রোনেগেটিভিটি। এখন বলেন তো সোডিয়াম ক্লোরাইড, রাইট, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ইলেকট্রন নাই কি? ক্লোরিন। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি হওয়ার কথা? ক্লোরিনের। কেন? কারণ সে ইলেকট্রন দিচ্ছে, রাইট। আর তার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি যদি ক্লোরিনের বেশি হয় তাহলে কম কার হবে? সোডিয়ামের, রাইট? বোঝা গেছে? তাহলে the measure of the tendency of an atom to steal an electron from another atom within a chemical bond, একটা কেমিক্যালের বন্ডের মধ্যে সেই মেজারমেন্টটা এখানে বলছে যে টেন্ডেন্সি একটা একটা ইলেকট্রনকে সে কতটুকু স্টিল করতে পারে, সে কতটুকু একটা ইলেকট্রনকে স্টিল করতে পারবে সেটার ক্ষমতা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। দেখেন আমি কেবলই সোডিয়াম ক্লোরাইডের কথা বললাম, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডে আপনি বলেন ক্লোরিন ইলেকট্রন নেয়, তার মানে ক্লোরিনটা কি হয়, তার মানে বেশি ইলেকট্রোনেগেটিভ। ক্লোরিন হচ্ছে নন মেটালস, রাইট? মেটালগুলো পেরিওডিক টেবিলে বাম পাশে, ওই দেখেন পেরিওডিক টেবিলে দেখেন বাম দিকে, এটাই তো বাম, রাইট? বাম দিকে কি থাকে? মেটাল বেশি, আর ওই পাশে নন মেটাল, রাইট? তাহলে এখন দেখেন তো নন মেটাল কি করে, মেটাল থেকে ইলেকট্রন নেয় না? সোডিয়াম ক্লোরাইড চিন্তা করেন, তো পটাশিয়াম ক্লোরাইড চিন্তা করেন, সোডিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, সেই ইলেকট্রন দিয়ে দিচ্ছে আর নিচ্ছে কে? ক্লোরিন অথবা ব্রোমিন। তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির বেশি কার হচ্ছে? ডান দিকের এলিমেন্টগুলোর ইলেকট্রোনেগেটিভিটি সবসময় বেশি হচ্ছে। তার মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অক্সিজেন, যত আপনি ডান দিকে পেরিওডিক টেবিলে যাবেন তখন দেখবেন যে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, কারণ যত ডান দিকে যায় সে তত ইলেকট্রন নিতে পারে। আর বাম দিকের গুলো হচ্ছে দেখবেন মেটালগুলো সবসময় ইলেকট্রন দেয়, তাই না? ইলেকট্রন দেয়, ঠিক আছে? আবার এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি অথবা আমি একটু যদি মাথা খাটাই, তাহলে বলেন তো ইলেকট্রোপজিটিভ কারা বেশি হবে? তাহলে প্রথমেরগুলো সোডিয়াম, রাইট? পটাশিয়াম। যে ইলেকট্রোনেগেটিভ বেশি সে ডেফিনেটলি ইলেকট্রোপজিটিভ কম। তাহলে ইলেকট্রোনেগেটিভ যদি তাই হয় তাহলে ইলেকট্রোপজিটিভ বেশি হবে কি? মেটালসগুলো প্রথম দিকে থাকে বাম পাশে, নন মেটালসগুলো বেশিরভাগ থাকে ডান পাশে। ওকে, এটা ক্লিয়ার? ইলেকট্রোনেগেটিভিটি
ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ইলেকট্রোনেগেটিভিটির এই একটা ডিফারেন্সের কারণে আপনি ধরতে পারবেন এটা আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড না হচ্ছে আয়নিক বন্ড অথবা কোভ্যালেন্ট বন্ড কিনা, অথবা কোভ্যালেন্ট বন্ডের মধ্যেও দুটো ভাগ আছে, পোলার এন্ড নন পোলার। ওকে, তাহলে এখানে দেখেন ইলেকট্রোনেগেটিভিটিতে বলা হয়েছে মেটালস হ্যাভ লো ইলেকট্রোনেগেটিভিটিস, যেমনটা আমি কেবল বললাম। নন মেটালস হ্যাভ হাই ইলেকট্রোনেগেটিভিটিস। আচ্ছা, আচ্ছা এই দেখেন এখানে একটা ইলেকট্রোনেগেটিভিটির চার্ট দেয়া আছে, ঠিক আছে। দেখেন হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1। আবার দেখেন লিথিয়ামের 1, সোডিয়ামের 0.9, পটাশিয়ামের 0.8, রুবিডিয়ামেরও 0.8, সিজিয়ামের 0.7, ফ্রান্সিয়ামের 0.7, ঠিক আছে। আবার ক্লোরিনের দেখেন 2.5, সোডিয়ামের 0.9, ক্লোরিনের 2.5। এটা মাথায় রাখেন, এই দুটো মাথায় রাখেন। হাইড্রোজেনের 2.1, অক্সিজেনেরটা মাথায় রাখেন। অক্সিজেন কই? 3.5, রাইট? ওকে, তাহলে নেন এটা মাথায় রাখেন। এরপর আসি, আচ্ছা এবার আমরা আসি আয়নিক বন্ডে। আয়নিক বন্ডের ক্ষেত্রে যেটা হয়, আয়নিক বন্ড হচ্ছে এখানে হচ্ছে ডেফিনিশনটা এরকম আছে, when an atom with a high electronegativity placed near an atom with a low electronegativity, low ionization energy or low electronegativity, একই কথা, একই জিনিস, দুটোরই হচ্ছে কম, লো আয়োনাইজেশন এনার্জি এবং লো ইলেকট্রোনেগেটিভ দুটোই, এবং হাই আয়োনাইজেশন এনার্জি এবং হাই ইলেকট্রোনেগেটিভ সেম, ঠিক আছে। The first atom may steal the electron from the second atom. সোজা কথায় আমার লাস্ট শেলে মনে করেন একটা, দুইটা, তিনটা ইলেকট্রন আছে, আর একটা শেলে আছে 5টা, 6টা, 7টা ইলেকট্রন। দেখেন তো এই যে সে যদি 6টা ইলেকট্রন থাকে, সে যদি 2টা ইলেকট্রন এক্সট্রা নিতে পারে, তাহলে তার 8টা ইলেকট্রন হচ্ছে না। যখন 8টা ইলেকট্রন হয়ে যায় তখন they are stable, they are filled and they are stable। আবার যখন তার 5টা আছে, সে যদি সামহাও 3টা নিতে পারে, তাহলে তার স্টেবল হচ্ছে না। আবার সে যখন 3টা দিয়ে দিচ্ছে, তখন সে নিজেও কিন্তু স্টেবল, রাইট? তার দুটোই তাহলে 8টা হয়ে যাচ্ছে, রাইট? তো এই কারণেই দেখবেন সোডিয়াম ক্লোরাইডকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড কি বলে আয়নিক বন্ডের एग्जांपल। এছাড়া আছে এটা আছে, ঠিক আছে, এটা আছে। তারপর হচ্ছে যে কোনো কিছু মেটাল এন্ড নন মেটাল, বেশিরভাগ কম ইলেকট্রোনেগেটিভিটির মেটাল এন্ড কম বেশি ইলেকট্রোনেগেটিভিটির নন মেটাল। দেখেন হচ্ছে তারা হচ্ছে একটা কম্পাউন্ড গঠন করবে এবং সেই কম্পাউন্ডেই হবে হচ্ছে কি আয়নিক বন্ডের। এখন এই কথাই বলছে the atom that gives up the electron becomes a positively charged cation. ক্যাটায়নের অ্যানায়ন যে জিনিসটা, এটা হয় কোথায়? এটা হয় আয়নিক বন্ডের ক্ষেত্রে। আয়নিক বন্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রথম, হ্যাঁ মনে করেন সে একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, সোডিয়ামকে ধরি, সোডিয়ামের শেষে আছে 11, সে একটা ইলেকট্রন দেয়। যখন সে একটা ইলেকট্রন দেয় তখন সে প্লাস হয়ে যায়, ইলেকট্রন দিলে সে প্লাস হয়। ওকে, ইলেকট্রন দিলে চলে যাচ্ছে, এই জন্য নেগেটিভ, ডোন্ট থিংক লাইক দ্যাট, ইটস প্লাস। এবং এটার নাম তখন আমরা বলি ক্যাটায়ন। মাইনাস মানে সে ইলেকট্রন নিতে পারে, ঠিক আছে, মাইনাস ইলেকট্রন নিতে পারে, যেগুলো মাইনাস হয় সেগুলো ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হয়, সেটা কি হবে? অ্যানায়ন। ক্লিয়ার? তাহলে আয়নিক বন্ডের মধ্যে আপনি ক্যাটায়ন আর অ্যানায়ন পাবেন, ঠিক আছে। আচ্ছা, এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে অ্যাট্রাকশনটা হয় আয়নিক বন্ডে, তাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, ঠিক আছে। তাহলে আয়নিক বন্ডের মধ্যে আপনারা কি পান? একটা লো অ্যাট্রাকশন, একটা লো ইলেকট্রোনেগেটিভ মেটাল এন্ড হাই ইলেকট্রোনেগেটিভ নন মেটাল একসাথে হয়ে আপনাদের কি হয়? আয়নিক বন্ড গঠন করা হয়। আয়নিক বন্ডের যদি আরো সোজাভাবে বলি তাহলে হচ্ছে লাস্ট স্টেজে আইদার কম ইলেকট্রন থাকবে অথবা হচ্ছে 5, 6, 7 বেশি ইলেকট্রন থাকবে, মাঝামাঝি কোনো ইলেকট্রন থাকবে না। গেল? এরপর যেটা হবে যে আয়নিক বন্ড যখনই হবে তখন ডেফিনেটলি অ্যানায়ন এন্ড ক্যাটায়ন থাকতে হবে, অ্যানায়ন এন্ড ক্যাটায়ন থাকতে হবে। এবং সে হচ্ছে অ্যানায়ন কি ইলেকট্রন যদি সে দিয়ে দেয় তাহলে সে হবে ক্যাটায়ন, রাইট? এবং সে ইলেকট্রন নিলে সে অ্যানায়ন।
অ্যাট্রাকশনটা কাজ করবে, যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করবে তাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। ওকে, এখানে হচ্ছে জাস্ট কিছুই না, ট্রান্সফার, এই যে আমি কেবল যেটা বললাম, দেখেন এখানে আমি ছবি দেখাই বলতে পারবো। দেখেন এখানে লাস্ট শেলটা এখানে আসছে, তাই না? এখানে আসার পর এটা প্লাস হয়েছে আর এটা মাইনাস হয়েছে, জাস্ট লাইক আমি যেটা কেবল বললাম, ঠিক আছে? তারপর হচ্ছে অপোজিটলি চার্জ ক্যাটায়ন আর অ্যানায়ন অলওয়েজ অ্যাট্রাক্ট হওয়ার ফলে আয়নিক বন্ড হয়েছে। এই কথাটা তাহলে বুঝছেন, আয়ন কথাটা কোথা থেকে আসছে? এই যে ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, এখান থেকে আয়নিক বন্ড কথাটা আসছে। এন্ড দেখবেন যে মেটাল আর নন মেটাল যে রিঅ্যাকশন গুলো হয় বেশিরভাগই হচ্ছে কি মেটাল আর নন মেটাল আয়নিক রিঅ্যাকশন। এবং এদের একটা বৈশিষ্ট্য আছে, আচ্ছা এবারে আমরা বৈশিষ্ট্যতে যাই, প্রপার্টিজে চলে যাই। এখানে কিন্তু মলিকিউল কথাটা আসে না, মলিকিউল কথা কিন্তু আয়নিক বন্ডের ক্ষেত্রে আসে না। এখানে কি আসে? এখানে আসে ক্যাটায়ন অথবা অ্যানায়ন। মলিকিউল আসে পরেরটাতে, কোভ্যালেন্টে। এখানে যেটা আসবে সেটা হচ্ছে আয়নস, নট মলিকিউলস। আচ্ছা, এবার আসি আয়নিক বন্ডের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমটা হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস। ক্রিস্টাল ল্যাটিস হচ্ছে সেটা বলা হয়, এবং ও আচ্ছা, আয়নিক বন্ডের ফলে কিছু ল্যাটিস এনার্জি উৎপন্ন হয়, ঠিক আছে? এটা শুধু আয়নিক বন্ডেই হয়। ক্রিস্টাল ল্যাটিস হচ্ছে, ক্রিস্টাল ল্যাটিস ছবি দেখলেও বুঝবেন ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে যখন অ্যারেঞ্জমেন্টটা হয় তখন হচ্ছে সুবিন্যস্ত হয়, মানে ওয়েল অ্যারেঞ্জড হয়। এখানে বরফ তৈরি হয় তখন কি পানি এমনি ক্রিস্টাল ল্যাটিস বলা হয়, ওই স্ট্রাকচারটাকে ক্রিস্টাল ল্যাটিস বলা হচ্ছে। পানির স্ট্রাকচারটা হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস, বাট পানি হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ড, নট হচ্ছে ক্রিস্টাল, বাট দ্য স্ট্রাকচার ইজ ক্রিস্টাল স্ট্রাকচার। মানে আমি এখানে বলছি যে আয়নিক বন্ডের, মানে মনে করেন আমার এটা লিনিয়ার তো অনেক কিছু হয়, আমি জাস্ট বলছি যে আয়নিক বন্ড ইজ কাইন্ড অফ ক্রিস্টাল ল্যাটিস শো করে। ক্রিস্টাল ল্যাটিস দেখেন এখানে কি বলছে, বেসিক্যালি এটা একটা আকারের নাম, এটা একটা আকারের নাম, আকৃতির নাম। কি? যেখানে হচ্ছে আপনার এখানে দেখেন অ্যাটমগুলো, যেগুলো সরি ইলেকট্রনসগুলো, ক্যাটায়ন আর অ্যানায়নগুলো সুবিন্যস্ত না? দেখেন তো এদের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা সুন্দর না? এটা কি এমন যে র্যান্ডমলি অ্যারেঞ্জ? ইজ ইট র্যান্ডমলি অ্যারেঞ্জ? নো। ওকে, কি হয় তো এখানে যেটা হচ্ছে সেখানে হচ্ছে এরা বেসিক্যালি র্যান্ডমলি অ্যারেঞ্জড হবে না, এবং এরা একটা নেটওয়ার্কের মতো না, দেখেন তো জালের মতো আছে না? এটা ইজ ইট লাইক আ নেটওয়ার্ক অর হচ্ছে নেট? সো এটাকে কি বলবো তখন? আমরা এটাকে বলবো হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস। এইটা হচ্ছে তার এক্সটেন্ডেড ভিউ, সোডিয়াম ক্লোরাইডের এক্সটেন্ডেড ভিউ। অ্যাকচুয়াল ক্রিস্টাল ল্যাটিস লুকস লাইক দ্যাট। ওকে, রিঅ্যারেঞ্জড থাকতে হয়। আচ্ছা, আচ্ছা এরপর আর কি ক্রিস্টাল ল্যাটিস হয়? আয়নিক বন্ডের সব কয়টা কি বলা হয়, কম্পাউন্ড কি হয়? ক্রিস্টাল ল্যাটিস হয়। এরপর হচ্ছে আয়নিক কম্পাউন্ডের প্রপার্টিজ গুলো দেখি। এই যে যেমন প্রথমে বললাম যে স্ট্রাকচার, ক্রিস্টালিন স্ট্রাকচার শো করবে। সেকেন্ড যেটা হবে যে হাই মেল্টিং পয়েন্ট হবে। এদেরকে আপনার মেল্ট করতে অনেক বেশি টেম্পারেচার লাগবে। ওকে, ইজিলি আপনি একে মেল্ট করতে পারবেন না। দেন ব্রিটল অ্যাজ সলিডস, এটা হচ্ছে সলিডের মতো ব্রিটল হবে, ঠিক আছে? ভঙ্গুর মেবি বাংলা, তাই না? জি ম্যাম, ভঙ্গুর। মোস্ট ডিসলভ ইন ওয়াটার। এইগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলা মিশে যায় পানিতে, মোস্ট ডিসলভ ইন ওয়াটার। এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কন্ডাক্ট ইলেকট্রিসিটি। যখন সে মোল্টেন অবস্থায় থাকবে, গলিত অবস্থায় সে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে। ওকে, অথবা যখন সে ওয়াটারে ডিসলভ হবে তখন সে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে। আচ্ছা, এটার এক্সপ্লেনেশন আছে, এটা দেখে নিয়ে এখান থেকে পড়ে নিয়ে আমি হচ্ছে পরেরটাতে চলে যাই। এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড বেসিক্যালি ইলেকট্রন শেয়ার করে, তারা ইলেকট্রন কি করে? শেয়ার করে। এখান থেকে কি ছিল, একটা ইলেকট্রন দিচ্ছিল, 7টা ইলেকট্রনের মধ্যে আরেকটা ইলেকট্রন খালি ছিল, তা সে আরেকটা ইলেকট্রন নিয়ে আবার ফিল আপ করলো, তাই না? অথবা ধরেন 2টা ইলেকট্রন দরকার ছিল, 7টা ইলেকট্রন আছে, সে আরেকটা অ্যাটম নিয়ে আসছে, অ্যাটম নিয়ে এসে তার লাস্ট শেলের সাথে ওই একটা ইলেকট্রন ওই শেলকে দিছে, আরেকটা ইলেকট্রন সে আরেকটা শেলকে দিছে।
ঠিক আছে, শেলকে দিয়ে সেইভাবে বন্ড গঠন করেছে। বাট কোভ্যালেন্টের ক্ষেত্রে যেটা হয়, কোভ্যালেন্টের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে চারটা মনে করেন আছে, তখন কি হবে, চারটা তো তার দেয়ার শক্তি নেই, মানে they don't have, atoms don't have that much energy to give these 4 electrons, or they can also not take the electrons from another, ঠিক আছে। সো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তারা ইলেকট্রন শেয়ার করবে। এই যে ইলেকট্রন শেয়ার করলো, এই শেয়ারড ইলেকট্রনকে আমরা বলবো কি কোভ্যালেন্ট বন্ডেড কম্পাউন্ড। ওকে, আচ্ছা, এরা কি করে, ওভারল্যাপ করে, একটা অ্যাটম আরেকটা শেলের সাথে ওভারল্যাপ করে, এবং একে আমরা মলিকিউলার কম্পাউন্ডও বলি, ঠিক আছে, এটাকে আমরা মলিকিউলার কম্পাউন্ডও বলি। মলিকিউলটাকে বলি মনে আছে, মানে আমরা প্রথম দিকে পড়েছিলাম মলিকিউল কি, অ্যাটম অ্যাটম একটা রেশিওতে অ্যাড হবে, তাই না, Cl2, রাইট, একসাথে অ্যাড হবে। যেমন হাইড্রোজেন, একটা তো অ্যাটম গেল, হাইড্রোজেন H2 থাকে, H2 কি মলিকিউল না, একটা রেশিওতে তারা তার একটা অ্যাড থাকে, তারা কখনো হাইড্রোজেন আপনি প্রকৃতিতে একটা পাবেন না। ক্লোরিনও ঠিক তেমনি, ক্লোরিন বলেন, ফ্লোরিন বলে, সব কি থাকে এখানে তারা হচ্ছে মলিকিউল হিসেবে থাকে। এই যে মলিকিউলের মধ্যে যে বন্ডটা থাকে, সেই বন্ডটাকে আমরা বলি কি কোভ্যালেন্ট বন্ড। প্রত্যেকটা মলিকিউল কোভ্যালেন্ট বন্ড দ্বারা গঠিত। আচ্ছা, সো এটার আরেকটা নাম হচ্ছে মলিকিউলার বন্ড। আচ্ছা, আমি যে কেবল এটা বললাম, আয়নিক বন্ড যদি মানে আনইকুয়াল শেয়ার, রাইট, একটা সাতটা ছিল, একটা ছিল, দুইটা ছিল, ছয়টা ছিল, এভাবে আনইকুয়াল শেয়ার ছিল, বাট কোভ্যালেন্ট বন্ড হচ্ছে ইকুয়াল শেয়ার, চারটা, তাই না, পাঁচটা তিনটা শেয়ার হচ্ছে। তখন এক্ষেত্রে বেসিক্যালি যে ঘটনাটা ঘটে, সেক্ষেত্রে এখানে দুটো ঘটনা ঘটে। প্রথমটা হচ্ছে যখন ইলেকট্রোনেগেটিভিটি, এবার আসি কথাটাতে, ইলেকট্রোনেগেটিভিটি যদি 2 এর নিচে থাকে এবং 0.5 মানে 2 এর নিচে থাকলেই সেটা হচ্ছে কি হবে কোভ্যালেন্ট বন্ড। আপনাদের আমি একটু আগে হচ্ছে দুটো বলছিলাম, সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা দেখেন তো, কত সোডিয়ামের কত ছিল আর ক্লোরিনের কত ছিল, বললাম না একটু আগে যে মাথায় রাখেন 1.1 আর একটা ছিল 2.1, আরো বেশি হবে তো না, সোডিয়াম ক্লোরাইড 1.1 আর 2.3.5, এটা দেখেন, সোডিয়াম কত 0.9, ক্লোরিন কত 3, কত ডিফারেন্স কত বলেন তো, 2.1 is it greater than 2, 1.8 থেকে বেশি, তাই না, is it greater than 2, তো সেক্ষেত্রে কি হবে, তখন সেটা হবে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, সোডিয়াম ক্লোরাইড। ও সরি, ঠিক আছে, হ্যাঁ, দেখেন এই যে এখানে ইলেকট্রোনেগেটিভিটি কম, এই দিকের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এই দুটোর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি হবে না কম হবে, বেশি হবে। দেখেন আবার বলি, ক্লোরিনের কত 3, সোডিয়ামের কত 0.9, এই দুটো ডিফারেন্স কত হলো, 3 - 0.9 কত 2.1, 3 - 0.9 হচ্ছে 2.1, এই যে 2.1 না, এইরকম ডিফারেন্স যদি থাকে দুটো ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে সেটা হবে আয়নিক বন্ডের কেমিক্যাল। সেটা কি আয়নিক বন্ডের কেমিক্যাল। যদি 2 এর নিচে আসে, সামহাউ মনে করেন 2 এর নিচে আসে এই ডিফারেন্সটা, যেমন এই দেখেন খুব ইজি, দাঁড়ান, আচ্ছা শুধু হ্যাঁ H2 দেখেন, আর এটাও দেখেন, ক্লোরিনের মধ্যে ডিফারেন্স কত, মনে করেন ক্লোরিন একটা ডিফারেন্স করবেন, ক্লোরিন তো বন্ড গঠন করে, বললাম মলিকিউল, তাই না, ক্লোরিন হচ্ছে 3.5, সরি ক্লোরিন হচ্ছে 3, ক্লোরিন হচ্ছে 3 - 3 কত 0, তাহলে কি এটা 0 কি কোভ্যালেন্ট বন্ড, মানে এদের মধ্যে কোনো ডিফারেন্সই নাই, সো ইট ইজ কোভ্যালেন্ট বন্ড 2 এর নিচে। আবার যে কোনো একটা এই ধরেন CH4 মিথেন বলেন তো, মিথেনের C কত 2.5, 0.4, 0.4, 2 এর থেকে নিচে না, 0.4 যদি হয় তাহলে সেটা কি হবে কোভ্যালেন্ট। 2 এর নিচে যে ডিফারেন্সগুলো হবে সেটা কি হবে কোভ্যালেন্ট বন্ডের। এটা ক্লিয়ার? ওকে,
তাদেরকে আমরা বলি পোলার কোভ্যালেন্ট বন্ড। পোলার কোভ্যালেন্ট বন্ড বেসিক্যালি কিছুটা আয়নিক বন্ডের মতো স্ট্রাকচার গঠন করে। আয়নিক বন্ড পোলার হয়, তাই না? যেমন অ্যানায়ন আর ক্যাটায়ন পোলার না, প্লাস মাইনাস পোলার তো, তাই না? তাহলে হচ্ছে অ্যানায়ন আর ক্যাটায়ন যদি পোলার হয়, আপনার কোভ্যালেন্ট বন্ডের মধ্যেও পোলার আছে, যেমন ওয়াটার ইজ আ পোলার কোভ্যালেন্ট বন্ড। ব্যাপারটা হচ্ছে যদি এরকম দেখেন এদের মধ্যে ডিফারেন্সটা থাকে ইলেকট্রোনেগেটিভিটি। পোলার কোভ্যালেন্ট বন্ড যেটা শো করে সেটা হচ্ছে এরা বেসিক্যালি সলিউশনে পার্শিয়ালি চার্জড হয়, ঠিক আছে? সলিউশনে পার্শিয়ালি চার্জ হয়, যেমন ওয়াটার, ইটস আ ওয়াটার মলিকিউল। কি হচ্ছে এখানে পার্শিয়ালি চার্জ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এই পার্শিয়ালি চার্জ যে উৎপন্ন হচ্ছে ফুললি না, কিন্তু অ্যানায়ন আর ক্যাটায়নে শুধু ফুললি চার্জ উৎপন্ন হয়, এখানে পার্শিয়াল কিছু চার্জ উৎপন্ন হয় বিকজ অফ देयर ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। তো এই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি হচ্ছে ডাইপোল মোমেন্ট। হ্যাভ ইউ এভার হার্ড অ্যাবাউট ডাইপোল মোমেন্ট? দিস ইজ দ্য ডাইপোল মোমেন্ট, যেখানে পোলার কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে মধ্যে কিছু পার্শিয়াল চার্জ ক্রিয়েট হয়। ওকে, ঠিক আছে। এখান থেকেই আবার হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড মানে কি? হাইড্রোজেন বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ডের সাথে পানিতে স্পেশালি অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন এন্ড ধরনের একটা বন্ড ক্রিয়েট করে, একটা মলিকিউলার বন্ড ক্রিয়েট করে, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এটাকে এভাবে দিয়েছি। ওকে, এই বন্ডটা বেসিক্যালি এই বন্ডের কারণে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে এদের মেল্টিং পয়েন্ট বৃদ্ধি পায়, এদের মেল্টিং পয়েন্ট বৃদ্ধি পায় পানির মধ্যে। পানি কোভ্যালেন্ট বন্ড না, তারপর পানিকে আমরা বয়েল করতে কত টাকা পানিকে বয়েল করতে আপনার কত অনেক টাকা মনে করেছি। পানিকে বয়েল করতে, মেল্ট করতে তো গেল, বয়েল করতে কত ডিগ্রি সেলসিয়াস লাগে? 100। ইজন্ট ইট মাচ? কারণ আপনার যে কোনো কোভ্যালেন্ট বন্ডকে আপনি যদি করেন, আপনি বলে কি করছেন? আপনি বলে কি করছেন? কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি হচ্ছে? সাধারণত দেখবেন যে যতগুলো কোভ্যালেন্ট বন্ড আছে এদের বয়লিং পয়েন্টটা সাধারণত 100 এর অনেক নিচেই থাকে, বেশি লাগে না। পানির ক্ষেত্রে 100। তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ইট হ্যাজ হাইড্রোজেন বন্ড। যখনই হাইড্রোজেন বন্ড থাকবে তখন দেখবেন তার বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বেড়ে যাচ্ছে। ওকে, তার বয়লিং অথবা মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে। ওকে, আর হচ্ছে আচ্ছা এবার আসি নন পোলার। নন পোলার কোনগুলো? যেগুলো হচ্ছে 0.5 থেকে 0, যাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 0.5, মানে এরা বেসিক্যালি এদের মধ্যে কোনো চার্জ ক্রিয়েট করার উপায়ই নাই। এরা পোলারিটি কিভাবে ক্রিয়েট করবে? নন মেটালে যেভাবে পোলারিটি ক্রিয়েট করতে পারতো, এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি মানে স্লাইড বেশি থাকার মানেটা কি? মানে হচ্ছে সেই ইলেকট্রন স্টিল করার ক্ষমতা না, ইলেকট্রোনেগেটিভিটি সংজ্ঞা অনুযায়ী ইলেকট্রন স্টিল করার ক্ষমতা। তার মানে পোলার কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, ইলেকট্রোনেগেটিভিটি স্লাইটলি বেশি, দ্যাট মিন্স সে কিছুটা হলেও ইলেকট্রন নিজে থেকে টেনে নিচ্ছে অথবা স্টিল করতে পারছে, কিন্তু ফুললি পারছে না, তাই না? এই জন্যই হচ্ছে স্লাইড কি হচ্ছে সৃষ্টি হচ্ছে, স্লাইড এই যে ডাইপোল মোমেন্টের ক্রিয়েট হচ্ছে, রাইট? যেগুলোর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্যই নেই, খুবই কম, 0.5 এর নিচে ধরলাম, সেইগুলোর ক্ষেত্রে কি সেগুলো তো কিছুই করতে পারবে না, একদম ব্যালেন্স থাকবে। মনে করেন যেটা আমি ক্লোরিনের কথা বলছিলাম, Cl2, এক্ষেত্রে কি হচ্ছে? Cl2 এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে Cl2 এর মধ্যে কোনো পার্থক্যই নাই, ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য কি স্টিল করবে, একই তো জিনিস, তাই না? তো এরা হচ্ছে সাধারণত মানে টোটালি পিওর কোভ্যালেন্ট বন্ড শো করে। পিওর কোভ্যালেন্ট বন্ড যেটা, সেটা বেসিক্যালি পুরোটাই যেটা হচ্ছে আয়নিক বন্ড তার হচ্ছে অপোজিট। পিওর কোভ্যালেন্ট বন্ড আয়নিক বন্ডের অপোজিট। তার ক্ষেত্রে ইলেকট্রনটা অক্সিজেন টেনে নিতে চায়। হ্যাঁ, অক্সিজেনের দিকে বেশি থাকে, ঠিক আছে? কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি শো করে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে এবং এর সাথে আরেকটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে এটাও কিন্তু আমাদের নিউক্লিয়াসও কিন্তু কিছুটা ইলেকট্রন
কে অ্যাট্রাক্ট করার ট্রাই করে। ওকে, দুটো ঘটনা ঘটে। তো যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে সে বেসিক্যালি ইলেকট্রনটা তার দিকে বেশি যায় এবং এইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, ওই জায়গাটাতেই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমরা তো সাধারণত বলতে পারবো না যে কোথায় ইলেকট্রনটা অ্যাকচুয়ালি অবস্থান করে, তাই না? এটা ইট ক্যান নট বি ডিটারমাইন্ড, বাট ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি এটা আমরা বলতে পারবো। ওকে, আচ্ছা, আইনিক বন্ড তো গেল। পোলার কোভালেন্ট বন্ড হচ্ছে মডারেট ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থাকবে এবং দেখেন আপনার ইলেকট্রনটা স্লাইড ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি তার দিকে যাওয়ার ট্রাই করবে, ইলেকট্রনগুলো মুভ করার ট্রাই করবে। আচ্ছা, আচ্ছা, আমার আয়নিক বন্ডের ক্ষেত্রে মেল্টিং পয়েন্টটা লো ছিল, রাইট? কোভালেন্ট বন্ডের ক্ষেত্রে সরি আয়নিক বন্ডের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট হাই ছিল, কোভালেন্টের ক্ষেত্রে লো হবে। আয়নিক বন্ডের বন্ড ফান্ডে যে পরিমাণ এনার্জি লাগে কোভালেন্টের ক্ষেত্রে এতটা এনার্জি লাগে না, ইজিলি আপনি মলিকিউলকে আলাদা করতে পারবেন। ওকে, কারণ এদের মধ্যে উইক অ্যাট্রাকশন কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে পোর কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি, যার যে হচ্ছে পোলারাইজডই হতে পারছে না তার মধ্যে ইলেকট্রিসিটি কিভাবে কন্ডাক্ট করবে? ইজি, তাই না? যে তাহলে এখানে বলেন, এখানে পোর কথাটা আছে, আমি কিন্তু নো বলছি না। কেন নো বলছি না? কারণ আমার পোলার কোভালেন্ট বন্ড আছে, তাই না? আমি যেরকম বললাম ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়। আচ্ছা, এরপর হচ্ছে সলিউবিলিটি ইন ওয়াটার, এটা হচ্ছে ডিফার করে, ডিপেন্ড করে। দেখেন আমি কেবল হাইড্রোজেন বন্ড কথা বললাম, হাইড্রোজেন বন্ড যার মধ্যে থাকবে সেটা কিন্তু সলিউবল হবে। যেমন হচ্ছে, আমি সরি আমি কোথায় একবার ভুলে বলে ফেললাম, অ্যালকোহল সলিউবল, বাট অ্যালকোহল ইজ সলিউবল। অ্যালকোহল সলিউবিলিটি থাকে, কারণ কি? কারণ অ্যালকোহল পোলার কোভালেন্ট বন্ড থাকা সত্ত্বেও আরেকটা জিনিস থাকে, তার মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে, ঠিক আছে? দ্যাটস হোয়াই অ্যালকোহল ইজ সলিউবল। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াটার মলিকিউল, পোলার তো মলিকিউল ডেফিনেটলি, তাহলে সলিউবিলিটি ইন ওয়াটার ডিফার করে, ঠিক আছে? যেগুলো পিওর কোভালেন্ট বন্ড দে উইল নট বি সলিউবল ইজিলি, যেগুলো পোলার কোভালেন্ট বন্ড দে উইল বি স্লাইটলি সলিউবল। তার উপর ডিপেন্ড করবে তার হাইড্রোজেন বন্ডিং আছে কিনা, আর কোনো ফ্যাক্টর আছে কিনা। ওকে, ঠিক আছে। আর কি সলিউবিলিটি পুর, এবার হচ্ছে পুর কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি, সেম বলেছি, লো মেল্টিং পয়েন্ট। আচ্ছা, এবার আসি লুইস স্ট্রাকচারে। লুইস স্ট্রাকচার হচ্ছে আমরা লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে সেটা বোঝানোর জন্য যে স্ট্রাকচারটা ইউজ করি সেটাকে বলি লুইস স্ট্রাকচার। এখানে দেখেন হাইড্রোজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে? একটা। দেখেন তো হাইড্রোজেনে আমি একটা পয়েন্ট দিয়েছি, দেখেছেন? এই যে এটাকে আমরা বলি লুইস স্ট্রাকচার। সোডিয়ামে কয়টা থাকে? একটা। ম্যাগনেসিয়ামে কয়টা থাকে? অ্যালুমিনিয়ামে কয়টা থাকে? তিনটা। এদিকে দেখি, কার্বনে কয়টা থাকে? অক্সিজেনে? ক্লোরিনে? বোঝা গেছে কেন এখানে এই পয়েন্টগুলো আছে? জি ম্যাম। তার লাস্ট শেলের ইলেকট্রন সংখ্যাটাই জাস্ট আমি পয়েন্ট আকারে দেখাচ্ছি, ঠিক আছে? তো লুইস ডট বলা হয়, লুইস ডট সিম্বল দিয়ে আপনি হচ্ছে কেমিক্যাল ফর্মুলা কি বলে এভাবে এলিমেন্ট লিখতে পারেন এবং এর মাধ্যমে আপনি লুইস স্ট্রাকচার করতে পারেন। দেখেন সোডিয়াম ক্লোরাইডের লুইস স্ট্রাকচার ভেরি ইজি, এটা বললাম না? দেখবেন যে এই রকম লাস্ট শেলে একটা থাকে, আমি এতক্ষণ ধরে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, লাস্ট শেলে একটা ইলেকট্রন আর হচ্ছে ক্লোরিনের 7টা ইলেকট্রন, একটা ইলেকট্রন 7টা ইলেকট্রন প্লাস মাইনাস হয়ে নিয়ে নিল, ওইটাই ছিল লুইস স্ট্রাকচার প্রথম দিকে। আচ্ছা, এখানে হচ্ছে কয়েকটা আছে, মিথাইল ফ্লোরাইড আছে। দেখেন মিথাইল ফ্লোরাইড ইজ আ কোভালেন্ট বন্ড। আমরা জানি কি বেশিরভাগ অর্গানিক কম্পাউন্ড যেগুলো সেগুলো কি কোভালেন্ট বন্ডেড হয় না? অর্গানিক অল কম্পাউন্ডস আর কোভালেন্টলি বন্ডেড। তো আমার এক্ষেত্রে দেখেন এখানে একটা মিথাইল ফ্লোরাইড আছে। তো মিথাইল ফ্লোরাইড যদি আপনাকে আমি বলি লুইস স্ট্রাকচার আঁকেন তাহলে কিভাবে আঁকবেন? দেখেন মিথাইল ফ্লোরাইড তো দেখাই, পরবর্তীতে এই করি। মিথাইল ফ্লোরাইডের লুইস স্ট্রাকচার আঁকার জন্য আপনাকে কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে আপনাকে ইলেকট্রোনেগেটিভিটির সংখ্যা জানতে হবে। মানে ইফ ইউ ডোন্ট নো দ্য ইলেকট্রোনেগেটিভিটি ইউ ক্যান নট মানে প্রসিড দ্য
হচ্ছে এরকম একটা স্ট্রাকচারের মতো দাগ করানো। এরপরে চারপাশে কি দিবি সেটা আমরা এখন দেখি। CHF3 যদি আপনি বলি স্ট্রাকচার আঁকেন তাহলে প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তাদের কতগুলা ব্যালেন্স ইলেকট্রন আছে সবকটা অ্যাড করবেন, সবকটা হিসাব করবেন। এখন আমাকে বলেন কার্বনের কয়টা আছে? টেট্রা ব্যালেন্স, সবসময় কার্বন টেট্রা এই চারটা, কার্বনের তিনটা কি বলছেন? একজনই ভাই এটা বলা যাবে না, কার্বন চারটা, এটা দিয়ে সবকিছু মেজার করা হয়। কার্বন চারটা, হাইড্রোজেন আচ্ছা, ক্লোরিন সাতটা। আমার হচ্ছে আপনাকে কম্পাউন্ডটা দিয়েছি হচ্ছে CHF3, আপনাকে হচ্ছে CHF3 এর মলিকিউল দিয়েছি। কার্বনের একটাই কার্বন আছে, সো 4 4 * 1 লিখতে হবে, 1 আছে কিন্তু, মানে এটা হচ্ছে এখানে 1 এভাবে আছে। হাইড্রোজেনের 1 * 1 প্লাস এইবার 3 আছে, ফ্লোরিন 3টা আছে, তাহলে আমার সব মিলে ব্যালেন্স ইলেকট্রন কত হবে? 3 * 7, সব মিলে কত হবে? 26। হিসাব করে দেখবেন যে 26 ব্যালেন্স ইলেকট্রন পাবেন। আপনার কাজ হচ্ছে এই 26 ব্যালেন্স ইলেকট্রনকে সাজানো। আপনারা সাধারণত এই যে লুইস স্ট্রাকচারটা খুব ইজিলি আমরা বুঝিয়ে যে কম্পাউন্ডে আমরা প্রচুর করতাম, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, রিমেম্বার? এই ক্ষেত্রে কি আমরা ইলেকট্রোনেগেটিভিটিটা দেখাবো না যে এটা কোভালেন্ট আসবে, সেটা আসবে, ইলেকট্রোনেগেটিভিটিও আসবে। ইলেকট্রোনেগেটিভিটি দেখানো কেন পরে দেখাতে হবে সেটা দেখি। এরপর এই যে 26 ইলেকট্রন বের করলেন না, এইবার দেখেন ইলেকট্রোনেগেটিভিটির কাজটা কোত্থেকে আসে। আপনাকে এর মধ্যে থেকে একটা সেন্টার অ্যাটম বের করতে হবে, এর মধ্যে একটা সেন্টার অ্যাটম বের করতে হবে। সেন্টার অ্যাটমটা হচ্ছে কোনটা হবে? যেটা ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম। হাইড্রোজেন, শুধুমাত্র হাইড্রোজেন বাদে যেটা ইলেকট্রোনেগেটিভ হবে সবচেয়ে লিস্ট ইলেকট্রোনেগেটিভ সেই মোড, মানে সেই মোডটাকে আমি কি করব? সেন্টার অ্যাটম বানাবো। হাইড্রোজেন বাদে এই কারণে হাইড্রোজেন কেবল একটাই বন্ড গঠন করতে পারে, কিন্তু আমাকে অনেক সময় এমনও হতে পারে যে হাইড্রোজেন মানে আমার 3টা বন্ড মানে হতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি নিব? সেক্ষেত্রে আমরা নিব পরের লিস্ট ইলেকট্রোনেগেটিভ যে এলিমেন্টটা থাকবে তার মধ্যে কোনটা? ফ্লোরিনের সবসময় বেশি, এটা তো বোঝাই যাচ্ছে। নন মেটাল এমনিতেই বেশি হবে। আচ্ছা, কার্বন নিয়েছেন, তাহলে চারপাশে আপনাকে সাজাতে হবে। এখন সাজানোটা পারস্পরিক কথা, যেখানে আরবিট্রারি বলা হচ্ছে, আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। সাধারণত যেগুলো 3টা মলিকিউল যেমন H2O, আমরা হচ্ছে HOH এইভাবে লিখি না, লিনিয়ার আকারে লিখি। সো এইটা মানে 3টা হলে লিনিয়ার হয়, 4টা হলে হচ্ছে কি হয় স্ট্রেট লাইন, 4টা হলে হয় টি শেপ। এরকম টি শেপের মধ্যে এখানে একটা সেন্টার অ্যাটম দিই, এখানে দিই। 5টা হলে কি হয়? 5টা হলে আমরা প্লাস সাইন ইউজ করি। যেমন এখানে 5টা এলিমেন্ট আছে, 3টা ফ্লোরিন, একটা 5টা হচ্ছে অ্যাটম আছে, 3টা ফ্লোরিন, একটা হাইড্রোজেন আর একটা কার্বন, সব মিলে 5টা। তাহলে এই 5টা যদি আমি সাজাই চারপাশে সাজাই ফেলি, মনে করলাম উপরে দিলাম আমি কত? ফ্লোরিন, 3টা ফ্লোরিন গেল আর এখানে হাইড্রোজেন। ওকে, ডান। এরপরে যে কাজটা হবে, এই কাজটা হচ্ছে যে সেন্টার অ্যাটম থাকে না, সে বেসিক্যালি সবার সাথে কি করে? ইলেকট্রন শেয়ার করে। এবং সেই ইলেকট্রন শেয়ার করে না, ইলেকট্রনস শেয়ার করে। দুটো করে ইলেকট্রন, সবসময় দুটো করে ইলেকট্রন থাকে। ওকে, কখনোই একটা ইলেকট্রন না। দেখেন বন্ড পেয়ার থাকে, পেয়ারলি শেয়ার করে, রাইট? এই দেখেন, প্রথমে আপনি কি করবেন? ইলেকট্রন শেয়ার করাই দিবেন। বন্ড কি পেয়ার শেয়ার করাচ্ছেন, কিন্তু দেখেন পেয়ার শেয়ার করছেন না। এই যে যখনই সেন্টার অ্যাটম তার পাশের অ্যাটমের সাথে দুটো ইলেকট্রন শেয়ার করবে, তখন আমরা তাকে বন্ড বলবো। এটাই হচ্ছে বন্ড। দেখেন এই যে দুটো ইলেকট্রন শেয়ার করেছে না, এটাই হচ্ছে বন্ড। বন্ড যখন হবে তখন আমরা তাকে এভাবে দাগ দিয়ে প্রকাশ করি। ওকে, আচ্ছা, এইবার আমার হচ্ছে 2, 4, 6, 8টা ইলেকট্রন চলে গেছে, আর বাকি থাকে কয়টা? আমার তো এখানে আছে 26টা ব্যালেন্স ইলেকট্রন, আমার 8টা ইলেকট্রন চলে গেছে, আর বাকি থাকে কয়টা? 18, তাই না? আপনার কাজ হচ্ছে 18টা ইলেকট্রনকে সাজানো। এখন আমাকে বলেন হাইড্রোজেন
ইলেকট্রন শেয়ার করেছে, হাইড্রোজেনের সাথে আমি আর কিছু করতে পারবো না। কারণ হাইড্রোজেন দুটো উপরে আছে। তাহলে বাকিগুলোতে আমি 6টা করে দিয়ে দিই তো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 দেখেন তো সব কিছু মিলে কয়টা হলো 18টা 18টা। সব মিলে 18টা হয়েছে। জি মিস এটা হচ্ছে আমার CHF3 এর কি লুইস স্ট্রাকচার। স্ট্রাকচার। গুড। এখানে এটাকে আমরা বলি হচ্ছে বন্ড পেয়ার। আর এই যে এখানে যে ইলেকট্রনগুলো একসাথে আছে না বাট কোনো কারোর সাথে বন্ডে নাই, এটাকে আমরা বলি লোন পেয়ার অথবা এলপি। ঠিক আছে? এখন সব সময় এটা ফলো করেও না, এমনও আছে সেটা কিছু ব্যতিক্রম থাকে। ঠিক আছে? এটা তো কেবলমাত্র এখানে গেল, এমন সময় আসবে যে আপনার ইলেকট্রনটা হচ্ছে এটা ইভেন নাম্বারে ছিল বলে পেয়েছেন, যদি অড নাম্বার হয় তখন কি করবেন, তাই না? সো ইটস আ জেনারেল রুল বাট देयर উইল বি সাম ডিফারেন্স। দেখেন এখানে আছে কিছু কিছু সময় দেখবেন কিছু কিছু সময় এরকম আসবে যে আপনার ইলেকট্রন ঘাটতি পড়ে যাবে, মানে আপনার ইলেকট্রন যে কয়টা লাগবে তার চাইতে কম আছে। তখন কি হবে? তখন মনে করবেন কি একটা মনে করেন ফ্লোরিন আছে এখানে লোন পেয়ার এইভাবে ছিল, তো এই ইলেকট্রনটা কি হবে, এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, মানে সেন্টার অ্যাটমের সাথে কাছাকাছি চলে আসবে। সেন্টার অ্যাটমে কমতি ছিল, তো সেন্টার অ্যাটমের কাছাকাছি এসে একটা দুটো বন্ড গঠন করবে, কার্বন তখন দুটো বন্ড গঠন করবে। ওকে, আচ্ছা আবার সিগমা পাই এর পরে আসে। আচ্ছা আসলে এখানেও দেখবেন যে কি হবে, এইভাবে মানে ইলেকট্রন কম করলে দুইটা তিনটা বন্ড গঠন হয়, এখানে আছে পড়লেই বুঝবেন। আচ্ছা রেজোন্যান্সটা একটু বলি। রেজোন্যান্সের ক্ষেত্রে যখন অক্সিজেনের অক্সিজেনের ক্ষেত্রে দেখবেন কি আপনার ইলেকট্রন যদি আপনার অ্যাকচুয়ালি শেয়ার করতে হয় তাহলে ইলেকট্রন এরকম ভাবে শেয়ার হয়, মানে আপনি যদি এইভাবে শেয়ার করতে পারেন তিনটা তিনটা করে তাহলে হতো, কিন্তু তিনটা করে কি শেয়ার করা যাবে? তখন বেসিক্যালি এরকম ভাবে শেয়ার হয় ইলেকট্রন তিনটা করে। অক্সিজেন সবসময় ডাবল বন্ড গঠন করতে পারে না, তো অক্সিজেন বেসিক্যালি এইভাবে যায়। বেসিক্যালি এটা তো এরকম না, হচ্ছে তার মানে এইখানে ইলেকট্রন যাচ্ছে, দুইটা ছিল এখানে গেল, এখানে একটা ইলেকট্রন শেয়ার হবে, এইভাবে যায়। ঠিক আছে? ইলেকট্রনগুলো মুভ করতে থাকবে, এক জায়গায় দুইবার এক জায়গায় একবার। ওকে, আর নেটওয়ার্ক সলিডস হচ্ছে এরা হচ্ছে ক্রিস্টাল, বাট ক্রিস্টাল কাদের ধর্ম বলে? আয়নিকের ছিল না, বাট নেটওয়ার্ক সলিডস হচ্ছে কোভ্যালেন্টলি বন্ডেড ক্রিস্টাল সলিডস। ঠিক আছে? এবং এদের একটা কমপ্লেক্স নেটওয়ার্ক স্ট্রাকচার আছে, যেমন কোয়ার্টজ অথবা হচ্ছে ডায়মন্ড, এগুলো হচ্ছে কোভ্যালেন্টলি বন্ড, বাট এগুলা কি কি হবে, এরা হচ্ছে ক্রিস্টালি মানে ক্রিস্টাল স্ট্রাকচার শো করে। ওকে, এন্ড এদের আরেকটা ধর্ম আছে, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, মানে সবচেয়ে হাই। হীরার মেল্টিং পয়েন্ট অনেক হাই না? জি মিস ওকে, আরেকটা হচ্ছে দেখেন ডায়মন্ডের মেল্টিং পয়েন্ট এখানে হচ্ছে 3550 ডিগ্রি। বেসিক্যালি এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এদের যে বন্ডগুলো আছে না, এরা এতটাই কমপ্লেক্স নেটওয়ার্কে থাকে, এদের এক একটা বন্ড ভাঙতেই আপনার প্রচুর এনার্জি লাগে। ঠিক আছে? দ্যাটস ওয়াই এটার অনেক হাই হয় মেল্টিং পয়েন্ট। আর একটা হচ্ছে পলিঅ্যাটমিক আয়নস, বেশিরভাগই হচ্ছে অ্যানায়ন। এরা বেসিক্যালি একটা এলিমেন্ট, আমরা এর আগে দেখলাম ক্লোরিন একা চেইন করে থাকে, এইজন্য কি এর টেম্পারেচার অনেক বেশি। নেটওয়ার্ক সলিড হ্যাঁ চেইন করে থাকে এবং ওইটা ভাঙতে আমাদের অবস্থা মানে অবস্থা খারাপ হয়, 3000 বছর 50 পর্যন্ত উঠে যায়। ওকে, এখানে আসি, এটা শেষ করি। এখানে দেখেন এতক্ষণ আমরা দেখছিলাম যে ফ্লোরিন মাইনাস। আচ্ছা এখানে দেখেন তো নাইট্রোজেন আর অক্সিজেন একসাথে আছে না, এটাকে আমরা বলি নাইট্রেট আয়ন। এরা সবসময় একসাথে থাকে, এদের কাজ হচ্ছে এরা একসাথে যুক্ত হয়, একসাথে যুক্ত হয়ে এরা নিজেরাই একটা এলিমেন্টের মতো কাজ করে, নিজেরাই একটা অ্যাটমের মতো কাজ করে, এবং এরা হচ্ছে কি হয় নিজেরা একটা মানে অ্যাটমের মতো যুক্ত হয়ে তারা এখানে যেহেতু মাইনাস একটা ক্যাটায়নকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, রাইট? তাহলে কি হচ্ছে এই
এই যে এটাকে আমরা বলি কি পলিঅ্যাটমিক অ্যানায়ন, বেশিরভাগই মাইনাস থাকে দেখবেন। সায়ানাইড অ্যানায়ন, সায়ানাইড অ্যানায়ন। তারপর হচ্ছে সালফেট অ্যানায়ন, ওকে, কার্বনেট অ্যানায়ন। তারপর হচ্ছে বাইকার্বনেট, ওকে। তারপর হচ্ছে হাইপোক্লোরাইড, এগুলাকে কি বলি? এগুলাকে আমরা বলি পলিঅ্যাটমিক অ্যানায়ন। একসাথে থাকে, একসাথে থেকে